হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন সকাল 8:30 মতো বাজে আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের ভিডিওটা আমি রান্নাঘর থেকেই স্টার্ট করলাম। রোজকার সকালের কাজকর্মগুলোকে আজকে খুব তাড়াতাড়ি করে সেরেছি, কারণ আজকে রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করব। কারণ আজকে আমাদের চিমনি সার্ভিসিং করতে আসবে, তার জন্য রান্নাঘরটা আমাকে ছাড়তে হবে। এটা প্রায় 2 মাস অন্তর আমাদের এটা হয়ে থাকে, কারণ আমি খুব বেশি চিমনিটা নোংরা করি না। মোটামুটি 1.5-2 মাসের মাথায় আমি ওদেরকে ডাকি। তো দেখো, প্রথমেই আমি সকালবেলা ব্রেকফাস্টের জন্য আলু পটলের তরকারিটা বসিয়ে দিলাম আর একসঙ্গে দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রুটির তরকারি করছি আর অন্যদিকে আজকে রান্না করব হচ্ছে ডাঁটা চিংড়ি, মানে কাটোয়ার ডাঁটা যেগুলো হয় না, সেই ডাঁটা দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে যে তরকারিটা হয় সেটাই করব। এই তরকারিটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। কিছুই না, চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম, তারপরে এর মধ্যে আলু পটল কুমড়ো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এর সঙ্গে ডাঁটাগুলোকেও কষিয়ে নেব। তারপরে জল দিয়ে দেব, ঝোলটা যখন ফুটে উঠবে তখন শাকগুলোকে দিয়ে দেব। তারপরে সমস্ত কিছু যখন সেদ্ধ হয়ে যাবে তখন কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। একটু ঝোল ঝোল করে রান্না হবে, দারুণ লাগবে খেতে। দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি, ওগুলো যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি অফিসের লাঞ্চ বক্সে দেওয়ার জন্য পাকা পেঁপেটা কেটে নিচ্ছি আর এরপরে একটা শসা কাটবো আর তারপরে রুটির জন্য আটাও মেখে নেব। এই কাজগুলো রেডি করে রাখলে তরকারি দুটো যখনই নামাবো তারপরে পরেই আমি রুটিটাও করে নিতে পারবো। আর তাছাড়া আজকে আর রান্না করব হচ্ছে ডাল। আজকে যেহেতু খুব শর্টকাটে রান্নাবান্না করব, মানে তাড়াতাড়ি রান্নাঘরটা ছাড়তে হবে, সেই জন্যে আজকে দুপুরবেলায় ডাঁটা চিংড়ি আর ডাল এই দুটোই রাখবো। এছাড়া আর অন্য কিছু করব না। তারপর রাত্রিবেলা দেখা যাবে আর কি করি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পেঁপে কাটা হয়ে গেল আর দেখো এখানে ডালও রান্না হয়ে গেছে আর ডাঁটা চিংড়ি সেটাও হয়ে গেছে। এবারে এগুলো নামিয়ে দেব, দিয়ে তারপরে চলে যাব আমি লাঞ্চ বক্সটা গোছাতে। ও, এখন আবার রুটিটাও করব, রুটি করে নিয়ে তারপর ফিরে আসছি। আর দেখো, এইটা হচ্ছে আমার আলু পটলের তরকারি। লাঞ্চ বক্স গোছাতে গোছাতে তোমাদের একটা কথা বলি। তোমরা যারা চিমনি ইউজ করো তাদেরকে বলি, চিমনি কিন্তু খুব বেশি নোংরা করবে না। খুব বেশি চটচটে হলে সেটা তুমি পরিষ্কার করো আর সেন্টারের লোক দিয়েই পরিষ্কার করাও। পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয়। আর তার চেয়েও বড় কথা, পরিষ্কারটা ভালো মতন হয় না। মানে একবার যদি ওই তেল চিটে দাগ ধরে যায় না, তাহলে সেই দাগটা না ভালো মতো পরিষ্কার হয় না। ওরা যতই মানে ঘষাঘষি করুক না কেন, আবছা একটা রেখা কিন্তু থেকে যায়। এইটা আমি আগে আমার যে চিমনিটা ছিল তখন আমি করতাম কি, মানে 1 বছরের জন্য কন্ট্যাক্ট করতাম। সেক্ষেত্রে ওরা বছরে 3টে সার্ভিস দিত, কিন্তু 3টে সার্ভিস কিন্তু যথেষ্ট নয়। তুমি যদি 2 মাস অন্তর বা 1.5 মাস অন্তর ওদেরকে ডেকে পরিষ্কার করাও, সেইটাতে তোমার চিমনির লংজিভিটিটা অনেক বেড়ে যাবে। আর চিমনিটা তোমার 5 বছর 7 বছর 10 বছর পরেও দেখবে মনে হবে যেন তুমি মানে সবে নতুন চিমনি লাগিয়েছো। গুড আফটারনুন। সরঞ্জামগুলো দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি এখন কি করতে চলেছি। আমি আজকে গাছে ওষুধ দেব, মানে একটু গাছপালার কেয়ার করব। আর আজকে আমি ওষুধটা দেব হচ্ছে কনফিডার। এটা একটু মানে কড়া ওষুধ। সাধারণত তো আমি নিমখোল দিই, কিন্তু আজকে যেহেতু অনেক দিন পরে দিচ্ছি তাই আজকে কনফিডার দেব। আমি কিন্তু প্রায় দিনই ভাবি যে অনেক দিন গাছগুলোতে ওষুধ দেওয়া হচ্ছে না, আজকে বিকেলবেলায় ঠিক ওষুধ দেব। কিন্তু ওই বিকেলবেলাতে না এই টুকটাক এটা ওটা কাজকর্ম করতে করতে ঠিক ভুলে যাই। তার মধ্যে আজকাল আকাশের যা অবস্থা, মেঘ মেঘ হয়ে থাকে। একটু সন্ধে হতে না হতেই, সন্ধে কেন 5টা বাজতে না বাজতেই অন্ধকার হয়ে যায়। আর তার উপরে যদি 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে যায় তাহলে তো আরোই ভালো, সোনায় সোহাগা। আর বৃষ্টি হলে মানে ওষুধটা ধুয়ে যাবে, তাতে করে কি হবে, আমার ওষুধটাও যাবে, আমার পরিশ্রমটাও মাটি হয়ে যাবে। তো কি করি বলুন তো, এই করে না অনেক দিন দেরি হয়ে গেল ওষুধ দিতে।
এমনিতেও আমার গাছে যে প্রচুর মিলিবাগ হয়েছে, মানে পোকা হয়েছে তা কিন্তু নয়। মানে আমার তো বেশিরভাগই জবা গাছ, সেই অর্থে বললাম যে গাছে যে প্রচুর পোকা হয়েছে তা নয়, কিন্তু গাছের কিছু অন্য সমস্যা হচ্ছে। এক তো গাছের চেহারা খুব খারাপ হয়ে গেছে, গাছগুলো কেমন যেন শুকনো শুকনো, মানে পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, দুই একটা কুঁড়িও দেখতে পাচ্ছি ঝরে যাচ্ছে। এমনিতে গাছ প্রচুর বাড়ছে, পাতা গজাচ্ছে, কিন্তু পাতাগুলো কেমন যেন বেঁকা বেঁকা, মানে সেই চেহারা একেবারে ভালো না, হেলদি নয় আর কি যেটাকে বলে। তো সেই জন্যেই আর কি ওষুধটা দেওয়া। আমি গাছে পোকা হওয়া পর্যন্ত কখনোই ওয়েট করি না যে পোকা হবে তারপর ওষুধ দেব। একটা মানে নির্দিষ্ট গ্যাপে গ্যাপেই আমি সবসময় গাছে ওষুধ দিয়ে থাকি। তো সেই জন্যে ভাবলাম তাড়াতাড়ি করে একটু ওষুধটা দিয়ে দিই। এই বৃষ্টির কারণে প্রায় 1-1.5 মাস হয়ে গেল গাছে কোনো সারও দেইনি, জানো তো। যদিও সবাই বলে যে বৃষ্টির জলে নাকি সমস্ত কিছুই থাকে যা যা গাছের প্রয়োজন, তো হয়তো বা কথাটা ঠিকই, তা না হলে কোনো রকম সার দেইনি, কিচ্ছু দেই না, তা সত্ত্বেও গাছগুলো যেভাবে বাড়ছে আর যেভাবে ঝাঁকড়া হয়ে গেছে, মানে সেটা না দেখলে বোঝা যাবে না। মানে আমার মনে হচ্ছে যেন গাছগুলোকে ইমিডিয়েট ছাঁটতে হবে, তা না হলে গাছগুলো পুরো ঝাঁকড়া হয়ে জায়গাটা পুরো মানে জঙ্গলের মতো হয়ে গেছে। মানে আমার যে জবা গাছগুলো সাইডে রয়েছে সেগুলোর কথা বলছি আর কি। এবং প্রত্যেক গাছে কিন্তু কুঁড়িও ভর্তি, প্রচুর প্রচুর ফুলও ফুটছে। তো আর যে জবা গাছগুলো যেগুলো 2-3 বছরের পুরনো, এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই জবা গাছগুলো তো আমার মাথার থেকেও 1 হাত করে বেড়ে গেছে, মানে প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে। আরও কিছুদিন যাক, তারপরে ভাবছি একটু ছেটে দেবো, মানে বৃষ্টিটা একটু কমলে তারপর ছেটে দেবো। ওষুধ দেওয়া কমপ্লিট। এবারে তোমাদেরকে আমার গার্ডেনের আমার সবথেকে ফেভারিট ফুল অ্যাডেনিয়ামগুলোকে দেখাই। যদিও ডিসেম্বর মাসে অ্যাডেনিয়াম খুব একটা ফোটে না, গরমেই বেশি ফোটে, কিন্তু তবুও দেখো, এটা হচ্ছে হোয়াইট কালার। ক্যামেরায় খুব একটা ভালো মনে হয় তোমরা বুঝতে পারছো না, কিন্তু দারুণ লাগছে ফুলগুলো। আর এইটা দেখো, পিঙ্ক অ্যান্ড হোয়াইট, এই ফুলটা না দারুণ দেখতে হয়, আর এত বড় বড় সাইজ হয়। এই যে দেখছো, এটা কিন্তু আরও বড় হবে। আর দেখো বেশ কিছু কুঁড়িও কিন্তু এসেছে, অন্যান্য ডালেও কুঁড়ি এসেছে। ঘরে চলে এলাম, আর এবারে হাতে কয়েকটা কাজ আছে, সেগুলো ফটাফট সেরে তারপর গা ধুতে যাব। তো প্রথমেই জামা কাপড় কাচতে দিয়ে দিলাম, কারণ আমরা তো সন্ধেবেলাতেই কাচি। তার জন্য প্রথমে একবার কেচে এরপরে আরও একবার কাচতে হবে, কারণ শীতকাল, সুতরাং প্রচুর জামা কাপড় পরে। তো মেশিনের কাজ মেশিন করুক। এবারে আমি এখানে এই যে ইনডোর প্ল্যান্টটা দেখছো, এইটাকে একটু বাইরে দেব, কারণ এটা মোটামুটি 1 মাস হয়ে গেছে আমি এখানে রেখেছি। তো সুতরাং এবারে ওকে একটু বাইরে দিতে হবে, ওকে একটু রোদ্দুর খাওয়াতে হবে। আর যেখানে গাছ থাকে না, সেই জায়গাটা একটু ঝুল মতো হয়, ঝুল পড়ে, একটু ধুলোবালি পড়ে, কারণ এই জায়গাটা বিশেষ নাড়াচাড়া করা হয় না। সেই জন্যে জায়গাটা একটু মুছে পরিষ্কার করে এবার এই স্নেক প্ল্যান্টটা, এটা এতদিন বাইরে ছিল, এটাকে ভেতরে নিয়ে আসলাম। আর স্নেক প্ল্যান্টগুলো না এই বৃষ্টির জল পেয়ে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো। এমনিতেই স্নেক প্ল্যান্ট খুব একটা মরে না, আর আমার এখানে যেন ঝাঁকড়া হয়ে গেছে পুরো। এই যে জিনিসগুলো এখন দেখছো, এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো ছিল। আমি বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে এবারে যার যার জিনিস এবং যেটা যেখানকার জিনিস সেটা সেখানে তুলে রাখবো। এইগুলো বিকেলবেলায় আমার প্রত্যেক দিনই করতে হয়। যদিও সব দিন বিকেলে আমি এই কাজগুলো ভিডিও করি না, কারণ এই কাজটা এতটাই লম্বা থাকে, সকাল থেকে আসলে এদিক ওদিক সেদিক জিনিসপত্র যেতেই থাকে। তারপর বিকেলের পরে আমি মানে গা ধুতে যাওয়ার আগে তখন সেই জিনিসগুলোকে আমি মোটামুটি জায়গা মতো রাখার চেষ্টা করি। সব দিন হয়তো পারি না, সংসারী মানুষ বোঝোই তো, এক একদিন সংসারের নিয়ম তো সব দিন সমান হয় না। তো যাই হোক, চলো জিনিসগুলো তুলে রাখি। আর এই যে গোল কৌটোটা দেখছো, এটা কিন্তু অরিফ্লেমের ক্রিম। এইটা আমার হাজব্যান্ড মাখে, তার জন্য কত স্টক করে রেখেছি দেখেছো। আর এটা তো শাহনাজের ক্রিম, দেখতেই পাচ্ছ, এটা আমি ও দুজনেই মাখি। তো যাই হোক, জিনিসপত্র সব রেখে দিলাম। এবারে না প্রচণ্ড ঘেমে গেছি আর খুব গরমও লাগছে। ভাবলাম বসে 1 গ্লাস জল খাই, তারপরে গা ধুতে যাব। তোমরা হয়তো বলবে 1 গ্লাস জল খাওয়ার জন্য আবার চেয়ার টেনে বসতে হয়। আমি বলবো হয়,
যখন তুমি অনেকগুলো কাজ পরপর করে আসবে না, তারপরে তোমার যে একটা পরিশ্রম হবে বা গরম লাগবে, তখন না তুমি যদি একটু ফ্যান চালিয়ে 5 মিনিট বসে খুব শান্ত শিষ্ট হয়ে ধীরে ধীরে এক গ্লাস জল খাও, দেখবে তোমার ক্লান্তিটা অনেকটা চলে যাবে। মানে আমার সঙ্গে কিন্তু এটা হয়, এবং আমার সঙ্গে নয়, এটা সবার সঙ্গেই হয়। 10 মিনিট মতো বসবে, তাহলেই দেখবে তুমি আবার কাজ করবার জন্য ফুল এনার্জি পেয়ে গেছো। গা হাত পা ধুয়ে সন্ধে লাগিয়ে ঠাকুরকে খেতে দিয়ে, মানে ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম সেরে ফুল এনার্জি নিয়ে চলে এলাম রান্নাঘরে রাত্রের রান্না করতে। আর দেখো অলরেডি কিন্তু আমি ভাত বসিয়েও দিয়েছি, আর এখন রান্না করব মাছের ঝোল। দুপুরে যা যা রান্না করেছিলাম তার মধ্যে থেকে ডালটা রয়ে গেছে, সুতরাং এখন শুধুমাত্র মাছের ঝোল করলেই শেষ, আর কিচ্ছু করতে হবে না। আর এগুলো হচ্ছে ইলিশ মাছ, মানে খুবই ছোট সাইজের, কিন্তু তবুও ইলিশ মাছ তো ইলিশ মাছই হয়। আজকে ইলিশ মাছটা রান্না করব গাঁটি কচু দিয়ে। গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। আর এই যে দেখো, গাঁটি কচুটা আমি অলরেডি সেদ্ধ করেও রেখেছি। আর এই যে রান্নাটা করব, এই ঝোলটাতে না কোনো রকম মশলা দেব না, মানে মশলা দেব না মানে কোনো মশলা দেব না। সামান্য একটু জিরের গুঁড়ো অনেক সময় দিলেও হয়, না দিলেও হয়। এই ঝোলটা এমনিতেই খেতে খুব ভালো লাগে। আর এই ঝোলটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আগে থেকে গাঁটি কচু সেদ্ধ করা থাকে বলে খুব সুবিধা। মাছগুলোকে ভেজে তুলে নিলাম, এরপরে একটা ছোট্ট সাইজের আলু কেটে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর তার মধ্যে গাঁটি কচুটা দিয়ে দেব। আর গাঁটি কচুর মধ্যে হলুদ দিলে কিন্তু হলুদগুলো দলা দলা হয়ে যায়। এটা আমার মনে হয় তোমরা অনেকেই জানো, সেই জন্য আমি যে ঝোলটা দেব সেই ঝোলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এই হলুদ গোলা জলটাই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। গাঁটি কচুর ঝোলে হলুদটা আমি এভাবেই দিই। আর দেখো অন্যদিকে আমার ভাতও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, কচু তো অলরেডি সেদ্ধ হয়েই ছিল। এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সামান্য একটুখানি মানে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে এবারে একটু মিডিয়াম করে দেব, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। আমরা তো প্রচুর পরিমাণে ঝাল খাই, তোমরা সবাই জানো। যারা আমার ভিডিও ফলো করো তারা তো দেখেইছো যে প্রত্যেকটা রান্নায় আমি বেশ অনেক অনেক কাঁচা লঙ্কা দিই। তো আর এখানে তো ইলিশ মাছের ঝোল, সুতরাং লঙ্কাটা একটু বেশিই দেব। মোটামুটি 8টা-10টা লঙ্কা তো আমি দিয়েই দিলাম। আর দেখো আমার ঝোল কিন্তু হয়ে গেছে। অন্যদিকে ভাতও হয়ে গেছে। এবারে ভাতটাকে তুলে একটা কাচের পাত্রে ঢেলে নেব, কারণ ভাতের হাঁড়ি টেবিলে নিয়ে যাওয়াটা ভীষণ ইনডিসেন্ট লাগে আমার। তাই জন্য ভাতের হাঁড়ি আমি কখনো টেবিলে নিয়ে যাই না, খাওয়ার টেবিলে। তাছাড়া কাচের পাত্রে ভাত রাখার আরও একটা সুবিধা আছে, ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় আর যখন খেতে বসবো তখন যদি আবার গরম করতে হয়, তখন আমাকে আর ঢালাঢালি করতে হবে না। কাচের পাত্রটা ধরেই আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব। আর এই কারণেই কিন্তু আমি সব সময় মানে ওই কাচের পাত্রই ব্যবহার করি। তোমরা হয়তো খেয়াল করবে যে আমি স্টিলের জিনিসপত্র খুব একটা ব্যবহার করি না, মানে ব্যবহার করি সবজি কাটা, সবজি ধোয়া, এই সব মানে কাজে, কিন্তু আমি কোনো রান্না করা খাবার সাধারণত স্টিলের পাত্রে রাখি না। কারণ কি, আমাদের বাড়িতে কেউ ঠান্ডা খাবার খায় না, সবাই একদম ধোঁয়া ওঠা গরম খাবার খায়। তো সেই জন্যে আমি চেষ্টা করি সমস্ত রান্নাবান্না সব কাচের পাত্রেই রাখতে, তাহলে আমাকে মাইক্রোওয়েভে গরম করার সময় খুব সুবিধা হয়। খাওয়া দাওয়া শেষ করে টুকটাক রান্নাঘরে যে কাজকর্ম ছিল সেগুলোও করে নিয়েছি। এবারে 1 বোতল জল নিয়ে ঘরে যাব। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সকালে নতুন আরেকটা ভিডিও সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।